Treatment of mild to moderate hypoglycemia. মনোযোগ দিয়ে শোনো। Most cases are treated by the patient himself or herself or by a family member. It is usually relieved by 15 gram glucose অর্থাৎ 3 চা চামচ গ্লুকোজ অথবা সমপরিমাণ খাবার। এই 15 গ্রাম গ্লুকোজ হয়, যে পরিমাণ খাবার খেলে সেই পরিমাণ খাবার ইকুইভ্যালেন্ট, কিন্তু সমপরিমাণ না, সমানুপাতিক। That is a glass of soft drink or fruit juice or snacks or meal if it is due. ওই সময় যে খাবারটা খাওয়ার কথা সেটা যদি টাইম হয়ে গিয়ে থাকে সেই খাবারটা খেয়ে ফেলতে হবে। To reasonably safe limit 5 to 5 millimole. Okay, 5.5 millimol যদি উঠে যায় ব্লাড গ্লুকোজটা, তখন আর মোটামুটি সেফ। মাইল্ড টু মডারেট হাইপোগ্লাইসিমিয়া যদি থাকে, the food or drink is repeated every 15 minutes until the patient is stable. যতক্ষণ পেশেন্ট স্টেবল না হচ্ছে 15 মিনিট পর পর তাকে এই খাবারটা দাও, স্ন্যাক্স দাও, ফ্রুট জুস দাও, সফট ড্রিঙ্ক দাও, যা মনে করো ওই সময় অ্যাভেলেবল সেটা করো। If recurrent hypoglycemia follows, hospitalization is to be considered as in a case of severe hypoglycemia. তখন যখন দেখতেছো হাইপোগ্লাইসিমিয়া কারেকশন হচ্ছে না, রিকারেন্ট হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে, তখন তাকে সিভিয়ার হাইপোগ্লাইসিমিয়া ধরে, মাইল্ড টু মডারেট না ধরে সিভিয়ার হাইপোগ্লাইসিমিয়া ধরে তাকে হাসপাতালে ভর্তি করে দিবা। মডিফিকেশন ইন ট্রিটমেন্ট মে বি রিকোয়ার্ড। যে ওষুধ খাচ্ছে তার ডোজ কমাই দিতে হবে অথবা ওষুধের ধরন পাল্টাই দিতে হবে। যদি সে ডাইবিনল খেয়ে থাকে, তাকে ডাইবিনল থেকে চেঞ্জ করে গ্লিক্লাজাইড বা গ্লিমিপিরাইডে চলে যেতে হবে অথবা অন্য কোনো ফর্মে যেতে হবে। যে ইনসুলিনে তার হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে সেই ইনসুলিন চেঞ্জ করে অন্য ইনসুলিনে যেতে হবে। হিউমিলিনে যদি হাইপো হয়ে থাকে হিউমালগে চলে যাবে। যদি অ্যাট্রাপিডে হাইপো হয়ে থাকে তাহলে অ্যাসপার্টে চলে যাবে, মানে নোভোর্যাপিডে চলে যাবে। যদি ডাইবিনোলে হাইপো হয় গ্লিক্লাজাইড অথবা অ্যামারিল গ্লিমিপিরাইডে চলে যাবে। ওকে, treatment of severe hypoglycemia. Diagnosis is made with a finger prick. Injection glucagon 1 milligram intramuscularly or subcutaneously may be given. 50 to 100 ml of 25% dextrose is given intravenously, for which hospitalization may be required. 25% glucose যদি তুমি 50 to 100 ml IV দিয়ে দাও তাহলেই দেখবা যে প্রবলেম সলভ হয়ে গেছে। If hypoglycemia is due to longer acting anti-diabetic medication, যেমন ধরো গ্লিবেনক্লেমাইড, গ্লিমিপিরাইড এরকম হয়ে থাকে, তখন সেটা চেঞ্জ করে দিতে হবে এবং 10% ডেক্সট্রোজটা পুশ করে করতে হবে। 10% ডেক্সট্রোজ চলতে থাকুক, যতক্ষণ ওই ওষুধের অ্যাকশন থাকবে ততক্ষণ যেন 10% ডেক্সট্রোজ চলতে থাকে। Ongoing activity of the anti-diabetic medication may lead to recurrent hypoglycemia. যেই ওষুধের কারণে হাইপোগ্লাইসিমিয়া হয়েছে, যে ওষুধের কারণে, সেটা যদি তুমি চেঞ্জ না করো, মডিফাই না করো, তাহলে কিন্তু এই হাইপোগ্লাইসিমিয়া চলতেই থাকবে। If recovery does not occur, search for additional causes and modification in treatment should be done. সোজা কথা। Treatment of nocturnal hypoglycemia. Reduction of evening dose of insulin. রাতের বেলা 2টা থেকে 4টার সময় যে হাইপো হয়, সেই সময় হাইপো হওয়ার কারণ, একটা বড় কারণ হচ্ছে রাতের বেলা ইনসুলিন তুমি বেশি নিয়ে ফেলছো অথবা খাবার কম খেয়েছো। Changing the time of evening insulin dose with dinner time. যখন তুমি খাবার খাচ্ছ আর ইনসুলিন নিচ্ছ, টাইমিংটা ঠিক করে ফেলো। 2টা থেকে 4টার মধ্যে হয়, তাহলে যদি ইনসুলিনটা তুমি আরো আগে নাও, ডিনারটা আরো আগে করো, তাহলে এই হাইপোটা হবে না। বেড টাইম স্ন্যাক্স মে হেল্প। রাতে ঘুমানোর আগে যদি তুমি একটা পাকা কলা খেয়ে শো অথবা একটা কমলা খেয়ে ফেলো
অথবা যদি কোনো হালকা স্ন্যাক্স খাও তাহলে কিন্তু এই নকটার্ন বেড টাইম স্ন্যাক্স এর কারণে আর নকটার্নাল হাইপোগ্লাইসেমিয়া হবে না। These adjustments are made in conjunction with blood glucose monitoring. তাহলে আমি কি করব? আমি রোগীকে বলবো আপনি 3 বেলা খাবারের 2 ঘন্টা পরে ডায়াবেটিস মাপবেন, 3 বেলা খাবারের 2 ঘন্টা পরে ডায়াবেটিস মাপবেন, আর সকালবেলা ঘুম থেকে উঠে ডায়াবেটিস মাপবেন। এই 4 বার ডায়াবেটিস মাপলে পরে আমি সেটা দেখে অ্যাডজাস্ট করে দিব কিভাবে ইনসুলিন নিতে হবে। তাহলে আর ভোরবেলার আগে যে রাতের বেলা হাইপো হয় এটা আর হবে না। Consequences of hypoglycemia. আর কি বলছি? ট্রিটমেন্ট অফ আনঅ্যাওয়ার হাইপোগ্লাইসেমিয়া। আমি যে হাইপো হচ্ছে এটা আমি যে বুঝতে পারি না, এটার ট্রিটমেন্ট কি? Frequent blood glucose monitoring to prevent and treat severe hypoglycemia. Each patient with hypoglycemia should be evaluated and provided with appropriate education to prevent and manage future episodes. Each patient with hypoglycemia should be evaluated. কেন তার রাতের বেলা হাইপো হয়? And provided with appropriate education to prevent and manage future episodes. এটা হয় কি রাতের বেলা ঘুমানোর সময় যদি একটু, যাদের ধরো হাইপো হচ্ছে, দিনের বেলাও হচ্ছে, রাতের বেলাও হচ্ছে, সে জানেই না তার হাইপো হচ্ছে, এই যে আনঅ্যাওয়ার অফ হাইপোগ্লাইসেমিয়া, তাকে কি করতে হবে? বলে দিবে একটা গ্লুকোমিটার কিনেন, দরকার হলে আপনার সেলফোন বিক্রি করে, এই মোবাইল ফোন বিক্রি করে আপনি গ্লুকোমিটার কিনেন। গ্লুকোমিটার কিনে 3 বেলা খাবারের 2 ঘন্টা পরে আর খাবারের সকালবেলা খালি পেটে, দরকার হলে সকালে, দুপুরে খাওয়ার আগে, রাত্রে খাওয়ার আগে, এই 5-6 বার ডায়াবেটিস মাপেন, মেপে লিখে রাখেন। তখন আমরা বুঝতে পারবো যে আপনি যে ডায়াবেটিস ফল করতেছে আপনি বোঝেন না, এবং তার পরবর্তীতে আপনার অসুবিধা হওয়ার পর আপনি হাসপাতালে ভর্তি হন, এটা আমরা খুঁজে বের করতে পারবো। Consequences of hypoglycemia. তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। Recurrent hypoglycemia may cause behavioral change and cognitive impairment. অর্থাৎ দেখবা যে সে আগের মতো আচরণ করে না, একটু আপন ভোলা হয়ে গেছে, অনেক কিছু বোঝে না। In type 2 DF, increased incidence of life-threatening cardiovascular events and mortality, that is cardiovascular and all cause, এগুলো হতে পারে। আর টাইপ 1 এর ক্ষেত্রে increased mortality 4 to 10% of death. এই যে টাইপ 1 ডায়াবেটিস যতগুলি মারা যায় তার মধ্যে 4 to 10% হাইপো হয়েই মরে। Glycemic management of critically ill patients. Insulin should be initiated for persistent hyperglycemia at blood glucose level of 10 millimole per liter in critically ill patients. Once insulin is started, আমরা কি পড়ছি? Glycemic management of critically ill patient. ধরো সিসিইউতে আছে, আইসিইউতে আছে, এরকম বা এরকম খারাপ অবস্থায় আছে পেশেন্ট যেগুলো, সেগুলো insulin should be initiated for persistent hyperglycemia at blood glucose level of 10 millimole per liter in critically ill patients. Once insulin is started, blood glucose level should be maintained at 7.8 to 10 millimole per liter for the majority of critically ill patients. More stringent goals may be appropriate for selected patients if this can be achieved without significant hypoglycemia. আমরা যদি খুব বেশি ডায়াবেটিস কন্ট্রোল করতে চাই তখন আমাদেরকে বুঝে শুনে করতে হবে, এবং কোন পেশেন্টকে আমরা এটা করব এটা ঠিক করতে হবে, এবং এটা করতে গিয়ে যেন আমরা উইদাউট সিগনিফিকেন্ট হাইপোগ্লাইসেমিয়া পেশেন্টের যেন হাইপোগ্লাইসেমিয়া করে না ফেলি। ব্লাড গ্লুকোজ খুব কন্ট্রোলে রাখতে হবে, নইলে কিডনি নষ্ট হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে। এটা আমরা সেসব পেশেন্টেরই করব, কিন্তু তার যেন বেশি কন্ট্রোল করতে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া বানিয়ে না ফেলি।
For majority of critically ill patients in ICU setting, IV infusion of regular insulin should be used. Regular insulin কোনটা? Extrapid, Actrapid. Maxulin-R, Humulin-R, এগুলো হলো রেগুলার ইনসুলিন। In enteral feeding, enteral feeding মানে কি? Enteral feeding মানে কি? শুনতে পাচ্ছ? Yes, sir. জি স্যার। Yes, sir. Enteral feeding কি? স্যার এন্টারাল ফিডিং হলে স্যার মুখে খাওয়া, এনজি টিপ দেওয়া, মুখে হ্যাঁ, জিআই ট্র্যাক্ট দিয়ে স্যার খাওয়া খাবার যাওয়া। যেই খাবারটা মুখ দিয়ে গিয়ে আমি ইন্টেস্টাইনে ঢুকতেছে জি স্যার। সেটাকে বলছে এন্টারাল ফিডিং। মাল্টিপল ডোজ, রেগুলার অর র্যাপিড। রেগুলার মানে একটা পিট, র্যাপিড মানে আলট্রা শর্ট অ্যাক্টিং ইনসুলিন, যেটা নোভো র্যাপিড, নোভোলগ, হিউমালগ, অ্যাসপার্ট, লিস্প্রো, গ্লুলাইসিন, এপিড্রা। আমরা এই র্যাপিড অ্যাক্টিং ইনসুলিনকে তিনটা নামে পাই, অ্যাসপার্ট পাই, লিস্প্রো পাই আর গ্লুলাইসিন পাই। মার্কেটে কি নামে আছে? অ্যাসপার্ট আছে নোভো র্যাপিড বা নোভোলগ, লিস্প্রো আছে হিউমালগ, আর গ্লুলাইসিন আছে এপিড্রা নামে। With long acting insulin, এই যে আমরা শর্ট অ্যাক্টিং ইনসুলিন বা আলট্রা শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিলাম বা র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন দিলাম, তার পাশাপাশি আমরা লং অ্যাক্টিং ইনসুলিন দিব। অল সাবকিউটেনিয়াস ইজ সুইটেবল অপশন। তার মানে কি? বেজাল বোলাস। কি বললাম? বেজাল বোলাস। বেজাল ইনসুলিন কোনটা? লং অ্যাক্টিং ইনসুলিন। বোলাস ইনসুলিন কোনটা? শর্ট অ্যাক্টিং। মাল্টিপল ডোজ, রেগুলার অর র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন, এগুলো বোলাস। ওকে, মনে থাকবে সবার? বেজাল বোলাস কি বলে? বেজাল ইনসুলিন হচ্ছে লং অ্যাক্টিং অথবা আলট্রা লং অ্যাক্টিং, লং অ্যাক্টিং অথবা আলট্রা লং অ্যাক্টিং ইনসুলিন অ্যানালগ দেওয়া সাবকিউটেনিয়াসলি। আর বোলাস ইনসুলিন হচ্ছে কনভেনশনাল শর্ট অ্যাক্টিং ইনসুলিন, যেমন অ্যাক্ট্রাপিড, হিমুলিন আর ম্যাক্সোলিন আর এগুলো যত আর আছে রেগুলার, এগুলো হলো কনভেনশনাল শর্ট অ্যাক্টিং ইনসুলিন। আর র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন আমরা জানি তিন রকমের, সেগুলো হচ্ছে অ্যাসপার্ট, মার্কেটে পাওয়া যায় নোভোলগ নামে, আর নোভো র্যাপিড নামে। বাংলাদেশে নাম হচ্ছে নোভো র্যাপিড, আমেরিকায় নাম হচ্ছে নোভোলগ। আর লিস্প্রো নামে মার্কেটে হচ্ছে হিউমালগ, আর গ্লুলাইসিন হচ্ছে এপিড্রা। কোনটা কোন কোম্পানি তৈরি করলো? অ্যাক্ট্রাপিড তৈরি করে হলো নোভো নর্ডিস্ক, তারাই তৈরি করে নোভো র্যাপিড বা নোভোলগ। নোভো নর্ডিস্ক, NN, নোভো নর্ডিস্ক ডেনমার্কের, ইউরোপের। নোভো NOVO, নোভো NO1 নর, DISK ডিস্ক, নোভো নর্ডিস্ক। এই কোম্পানিটা ওয়ার্ল্ডের 60 to 70% ইনসুলিন সাপ্লাই দেয়, কনজিউম করে রোগীরা। আর এলাই লিলি কোম্পানি, তারা যারা ইনসুলিনের জন্মদাতা কানাডা ইউনিভার্সিটিতে আজকে থেকে 52 বছর আগে, 53 বছর আগে তারা ইনসুলিন আবিষ্কার করে তারা নাম দিয়েছে হিউমুলিন, HUMULI। এলাই লিলি কোম্পানি, এলাই লিলি আমেরিকান, এলাই লিলি, AELI লিলি, LILY, ELI LILY লিলি। এই এলাই লিলি কোম্পানি ইনসুলিন আবিষ্কার করে তারা কনভেনশনাল ইনসুলিনের নাম দিল হিউমুলিন, আর
এই অ্যানালগ ইনসুলিনের নাম দিল লিসপ্রো। লিসপ্রো মার্কেটের নাম দিল, মার্কেটে ছাড়লো কি নামে? হিউমালগ, হিউম্যান ইনসুলিন অ্যানালগ, হিউমালগ, হিউম্যান ইনসুলিন অ্যানালগ। ওকে, কোনটা? লিসপ্রো। আর অ্যাভেন্টিস নামে একটা কোম্পানি, তারা একটা ইনসুলিনের জন্ম দিল, বললো এটা হিউমালগ এবং নোভো র্যাপিডের চেয়ে ভালো। নাম হচ্ছে গ্লুলাইসিন। মার্কেটে ছাড়া হলো অ্যাভেন্টিসের, মার্কেটে ছাড়া হলো অ্যাপিড্রা, অ্যাপিড্রা, APIDRA, APIDRA। In parenteral nutrition, regular insulin added to TPN fluid. TPN মানে কি? টোটাল parenteral nutrition. fluid with additional subcutaneous multiple dose. Regular rapid acting insulin is good choice. এখানে তোমার ওই যে লং অ্যাক্টিং ইনসুলিনটা না দিয়ে কি করে, যে সবচেয়ে ভালো হয় রেগুলার ইনসুলিন দিলে, কারণ তার তো খরচ অনেক বেশি প্যারেন্টাল নিউট্রিশনে। রেগুলার ইনসুলিনের দাম কম। রেগুলার ইনসুলিন অ্যাডেড টু টিপিএন ফ্লুইড উইথ এডিশনাল সাবকিউটেনিয়াস, অর্থাৎ যে টিপিএন ফ্লুইডটা যেটা দিচ্ছে তার মধ্যে হিউমুলিন আর বা এক্ট্রাপিড বা ম্যাক্সোলিন আর রেগুলার ইনসুলিনটা দিয়ে দিল ওই ফ্লুইডের মধ্যে। আর খাবারের আগে যদি খেতে পারে একটুখানি, বা নাও খেতে পারে, ব্লাড গ্লুকোজ দেখে দেখে সাবকিউটেনিয়াসলি মাল্টিপল ডোজের তুমি রেগুলার ইনসুলিনও দিতে পারো, আবার ডোভো, আবার র্যাপিড অ্যাক্টিং ইনসুলিনও দিতে পারো। Summary. There are 17 sections in this module 6. I understand the following points: how to identify DKA along with its causes and or precipitating factors, thereby to initiate its treatment; how to identify HONC or HHS along with its causes and or precipitating factors, thereby to initiate its treatment. I know about lactic acidosis and glycemic management of critically ill patients, how to diagnose and treat cases of hypoglycemia, and educate the patient how to prevent hypoglycemia. আরো আমরা পড়েছি হাইপোগ্লাইসিমিয়ার বিভিন্ন রকম, আনঅ্যাওয়্যার হাইপোগ্লাইসিমিয়া, নকটার্নাল হাইপোগ্লাইসিমিয়া। হাইপোগ্লাইসিমিয়া আমরা শিখেছি মাইল্ড, মডারেট আর সিভিয়ার। মাইল্ড মডারেটে আমরা জানি ফিচার কি কি হাইপোগ্লাইসিমিয়া, আমরা বলি সুইটিং, অটোনমিক ফিচার্স বা বলি ওয়ার্নিং সাইন। আর সিভিয়ার সিমটমস হয় যখন আমরা বলি নিউরোগ্লাইকোপেনিক, অর্থাৎ আমার ব্রেইনে যখন গ্লুকোজের কনসেন্ট্রেশন কমে গেছে, নিউরোগ্লাইকোপেনিক। যখন আমার নার্ভের মধ্যে গ্লুকোজ সাপ্লাই কনসেন্ট্রেশনটা কমে গেছে, স্পেশালি ব্রেইনে, তখন আমরা বলি নিউরোগ্লাইকোপেনিক ফিচার্স। তো আমরা দেখেছি যে মাইল্ড টু মডারেট সিমটমের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়ার 5টা সিমটম পাই, সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া হলে আমরা 7টা সিমটম পাই। আমরা জেনেছি যে HONC এবং DKA এর মধ্যে ম্যানেজমেন্টে তেমন কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য হলো যে দুটাতেই ফ্লুইড দিতে হবে, কিন্তু HONC-এর ক্ষেত্রে ফ্লুইড বেশি দেওয়া লাগবে। DKA-তে ইনসুলিন বেশি লাগবে, HONC-এ কম লাগবে। DKA-তে pH থাকবে 7.3 নিচে, HONC-এ 7.3 এর উপরে। DKA-তে বাইকার্বনেট থাকবে 15 নিচে, HONC-এ থাকবে 15 উপরে। DKA-তে ডিহাইড্রেশন সিভিয়ার থাকবে, কিন্তু HONC-এ তার চেয়ে অনেক বেশি থাকবে, প্রোফাউন্ড থাকবে। DKA-তে ইনসুলিন ডোজ বেশি লাগবে,
কিন্তু হংকে ইনসুলিন রিজার্ভ থাকার কারণে তার ইনসুলিন কম লাগবে। ডিকেতে কিটোনিউরিয়া থাকে অবভিয়াস, কিন্তু হংকে কিটোনিউরিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, দুটাতেই ইনফেকশন থাকে। কিন্তু টাইপ 1 ডায়াবেটিকের ক্ষেত্রে হয় ডিকে, অথবা টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে যদি কনকারেন্ট ইন্টারকারেন্ট ইলনেস থাকে তখন। আর ইউজুয়ালি হংটা ডেভেলপ করে ওল্ড এজ পেশেন্ট যখন কোনো কারণে ইনসুলিনটা বন্ধ হয়ে গেছে, আর আমি কি করেছি, ভুলে ইনসুলিনটা নেই নাই আর পানি কম খেয়েছে। এটা হলো মূল পার্থক্য। আর ডিকেতে অ্যাসিডোসিস হয়, হংকে অ্যাসিডোসিস হয় না, বরং তার অসমোলারিটি বেশি থাকে। ডিকেতে কখনো কখনো বাইকার্বনেট অ্যাসিডোসিসের জন্য লাগতে পারে, আর হংকে তো এমনিতেই পিএইচ ভালো থাকে, তার তো অ্যাসিডোসিসের প্রশ্ন আসে না, যার জন্য বাইকার্বনেট আইভি দেওয়ার কোনো প্রশ্ন আসে না। আমরা ডিকে হংকের মধ্যে সবচেয়ে ভালো জিনিস জানি যে ডিকে এটা বেশি হয়, তার মর্টালিটি রেট 2% অর লেস, কিন্তু হংকের ক্ষেত্রে মর্টালিটি রেট কত, 10 to 20%, তাই না? Yes, sir. কত অঙ্কে মর্টালিটি রেট কত? Sir, 10 to 20%. 10 to 20%. ল্যাকটিক অ্যাসিডোসিস সম্বন্ধে যখন আমরা পড়লাম, তখন আমরা দেখলাম যে টিস্যু লেভেলে যখন অক্সিজেন কম থাকে অ্যানারোবিক মেটাবলিজম হয়, ইউজুয়ালি কম হয়, কিন্তু যখন হয় তখন আমরা পাইরুভেট থেকে আমরা কি করি, আমরা প্রোডাকশন হয় ল্যাকটিক অ্যাসিডে, সেই জন্য এই ল্যাকটিক অ্যাসিডোসিস ডেভেলপ করে ডায়াবেটিক রোগীদের। মেটফর্মিনের কারণে কারো কারো ল্যাকটিক অ্যাসিডোসিস প্রিসিপিটেট করতে পারে, আগে থেকেই ল্যাকটিক অ্যাসিডটা ডেভেলপ করেছে, তাকে প্রিসিপিটেট করতে পারে, কিন্তু মেটফর্মিন যে ল্যাকটিক অ্যাসিডোসিস হয় এরকম প্রমাণ নাই। আর তখন হইতে পারে, আর ডায়াবেটিক রোগীদের যদি ল্যাকটিক অ্যাসিডোসিস আর কি জন্য হইতে পারে বলো? মেটফর্মিন ছাড়া কার্ডিয়াক ফেলিওর বা অন্য কোনো প্রিসিপিটেটিং কজ থাকতে পারে। অথবা প্রোফাউন্ড ডিহাইড্রেশনের কারণগুলি ডায়াবেটিক্স গুলি থাকে। এমন ডায়াবেটিক্স থাকে যে ইলেকট্রোলাইট লুজ না করে ফ্লুইড বেশি লুজ করে, এরকম ডায়াবেটিক্স থাকে। বা মিনারেলোকর্টিকয়েডস বা গ্লুকোকর্টিকয়েডস, তাই না? গ্লুকোকর্টিকয়েডস তো মিনারেলোকর্টিকয়েডস? গ্লুকোকর্টিকয়েডস ছিল। ওকে, তো এই আমরা দেখলাম। আর কি দেখলাম? ট্রিটমেন্ট তো আমরা জানি। অঙ্কের ক্ষেত্রে, ডিকের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট শুরু করব নরমাল ফ্লুইড দিয়ে, নরমাল স্যালাইন দিয়ে, তারপরে হাফ স্ট্রেন্থ, আর তারপরে 5% দিয়ে। আর অঙ্কের ক্ষেত্রে আমরা শুরু করব কি দিয়ে? আমরা 5% 0.9% সোডিয়াম ক্লোরাইড দিয়েও শুরু করতে পারি, কারণ আমরা জানি অঙ্কের ক্ষেত্রে অলরেডি সোডিয়াম এত বেশি যে সেটার তুলনায় আমি যে নরমাল স্যালাইন দিচ্ছি তার মধ্যে সোডিয়াম থাকতেছে 138, তাই না? কত থাকে সোডিয়াম? 138 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। মিলি ইকুইভ্যালেন্ট। আর এর ক্ষেত্রে কি থাকে? অঙ্কের ক্ষেত্রে সোডিয়াম রক্তের মধ্যে কত থাকে? সোডিয়াম কত থাকে? 145, 50, 49 এরকম থাকে। সুতরাং আমি 138 দিয়ে কোনো পাপ করি নাই, আমি স্যালাইন দিয়ে 138 কোনো পাপ করি নাই, কারণ আমি এইটা 138 দেই আর আমার শরীরে 148 থাকে, এই দুইটা যোগ করলে পরে কিন্তু 30 থেকে কমবে নাকি কমবে না? কমবে স্যার, 142 তে চলে আসে। আমি আইসোটনিক স্যালাইন দিয়েও প্রথমে ট্রিট করতে পারি। আর যেহেতু সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া থাকে, আমি শুরুতেই 5% অ্যাকোয়া দিয়ে শুরু করব, আমি নরমাল স্যালাইন দিয়ে শুরু করব, অথবা আমার কাছে যদি হাফ স্ট্রেন্থ নরমাল স্যালাইন থাকে, হাফ স্ট্রেন্থ দ্যাট ইজ 0.45%
সোডিয়াম ক্লোরাইড সলিউশন। সলিউশন থাকে তবে আমি ওই স্যালাইন শুরু করব। ওকে, আর কি জানার আছে? হাইপোগ্লাইসেমিয়া প্রিভেন্ট করার জন্য আমি রাতের বেলা শোয়ার আগে একটা কলা অথবা কিছু বিস্কিট খেয়ে শুভ, যেন 2টা থেকে 4টার মধ্যে না, মাঝরাতে 2টা থেকে 4টার সময় যেন আমার হাইপো না। আর যেই কারণে হাইপো হয়, কোন ইনসুলিন কোন ওষুধের কারণে, এটা অ্যাডজাস্ট করতে হবে। ডিনারটাকে কম না করে ডিনারটা পরিমাণ মতো করতে হবে। ডিনার এই টাইমে করা উচিত, দরকার টাইম। যদি তোমাদের গ্রুপের মধ্যে, হ্যাঁ গ্রুপের মধ্যে আমি চেষ্টা করব আমাদের পরবর্তী ক্লাস। থ্যাংক ইউ স্যার। নেক্সট ক্লাস হবে নেক্সট ক্লাসটা কবে আমাদের? এটা একটু হার্ড, এটা একটু হার্ড। নেক্সট ক্লাস কবে আমাদের? স্যার মার্চের 1 তারিখে স্যার। 1st মার্চ। यस স্যার। 1st মার্চ আমি আনঅ্যাভেলেবল হইতে পারি, কারণ আমি একটু একটা কনফারেন্সে যাব দুবাইতে। 29শে ফেব্রুয়ারি যাব, 5 তারিখে আসবো। 1st মার্চে হয়তো আমি আমার যে কো টিউটর মবিন ভাই, একে হয়তো ফার্স্ট, উনিও যদি দুবাই যায় তাহলে মুশকিলে পড়বে, তখন দুবাই বসেই ক্লাস নিতে হবে অনলাইনে, অথবা অন্য কাউকে দিয়ে যাব। ওকে, চিন্তা করো না, ইনশাআল্লাহ হয়ে যাবে। জি স্যার, আমরা না হয় একটু দুবাই দেখে নিব। কিছু করার নেই, কনফারেন্স আছে, যেতে হবে। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। থ্যাংকস স্যার। জি আসসালামু স্যার, আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আপনিও আলাইকুম ভালো স্যার। থাকবেন স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম।